বর্তমান সময়ে এসে সাধারণ মানুষের মন আপনারা আসলে কতটুকু জয় করতে পেরেছেন? জামাতকে ৩০০ আসনে ইলেকশন করেছে কিনা সেটা আপনাকে বিবেচনায় নিতে হবে। যখন সমান সুযোগ পাবে, যখন তার বিরুদ্ধে ওই রকম মিথ্যা তথ্য অপপ্রচারের সয়লাব বইবে না, যেটা অন্যরা এনজয় করে আসতেছেন, তখন জনগণ তার নিরপেক্ষ মন মানসিকতা নিয়ে বিষয়গুলো বিবেচনায় নেওয়ার সুযোগ পায়। যত জাতি, ধর্ম, গোষ্ঠী, বর্ণ, যত মানুষ আছে সকলেই কিন্তু এরপরে মায়ের পেটেই দুনিয়া এসেছেন। সুতরাং মায়ের জাতিকে আমরা অত্যন্ত মর্যাদার দৃষ্টিতে দেখতে চাই। ইসলামী দলগুলোর যে অতীত ইতিহাস, তাদের যে অবস্থান, তাদের যে বক্তব্য, সেটি কিন্তু আসলে আমাদেরকে, নারী কর্মীদেরকে খুব একটা স্বস্তি দেয় না। আমরা যদি ভোটের রাজনীতি দেখি তাহলে 1991 থেকে শুরু করে এখন পর্যন্ত জামায়াতের যে ভোটের শতাংশ সেটি আসলে খুব কম। আপনি নিশ্চয়ই জানেন, তারপর আমি একটু মনে করিয়ে দিই। 91 সালে আমরা দেখেছি 12% কাছাকাছি, 96 সালে 8%, 2001-এ 4%, 2008-এর নির্বাচনেও আসলে 4%, 4.5%। জামায়াতের ভোটের রেশিও আসলে খুব একটা বাড়েনি। ঠিক বর্তমান সময়ে এসে সাধারণ মানুষের মন আপনারা আসলে কতটুকু জয় করতে পেরেছেন, কিংবা জামায়াত সম্পর্কে সাধারণ মানুষের মনোভাব পরিবর্তন হয়েছে কিনা, আপনার কাছে কি মনে হয়? ভোটের রাজনীতিতে আপনারা এগিয়ে থাকবেন? হ্যাঁ, ভোটের রাজনীতি একটা জটিল সমীকরণ, একটা কঠিন রসায়ন। আপনি খুব ক্রনোলজিক্যালি তথ্য দিয়ে কথা বলেছেন, আমি আপনার সাথে ডিফার করব না। তবে বাংলাদেশের রাজনীতিতে যদি জামাতের অবস্থানটা আপনি বিবেচনায় আনেন, তাহলে আপনি দেখবেন 79 সালে জামাতে ইসলামী তার কার্যক্রম প্রকাশ্যে শুরু করার পর থেকে 2024 সালের আজকের এই দিন 8 ডিসেম্বর পর্যন্ত, এই মাঝখানে 4 মাস যদি আপনি বাদ দেন, তাহলে কোনো সময় জামাতকে স্বস্তির সাথে কাজ করতে দেওয়া হয়নি। এবং কারা দেয়নি? যারা পতিত স্বৈরাচার এবং তাদের দূষর যারা ছিল, কার্যত তারাই জনগণের মধ্যে মিথ্যা তথ্য ছড়িয়ে জনগণকে বিভ্রান্ত করার তারা দফায় দফায় অপপ্রয়াস চালিয়েছে। 2 নম্বর হচ্ছে, জামাত ইসলামী একটা পার্টি হিসেবে আপনি তার ভোটের রেশিও যখন বিবেচনায় যাবেন, তখন জামাতকে 300 আসনে ইলেকশন করেছে কিনা সেটা আপনাকে বিবেচনায় নিতে হবে। না, আমরা কোনো সময় 300 আসনে ইলেকশন করি নাই। 300 আসনে যদি আমরা ইলেকশন না করি, তাহলে কাস্টিং ভোটের কত পার্সেন্ট আমরা পেলাম কয়েকটা আসনের ইলেকশনের মাধ্যমে সেটা যাচাই করলে সামগ্রিক রাজনীতির বা জনসমর্থনের যাচাই হয় না। চতুর্থত, জামাত যখন তার কর্মসূচিগুলা জনগণের কাছে নিয়ে যেতে সক্ষম হবে অন্য 10টা দলের মতো, যখন সমান সুযোগ পাবে, যখন তার বিরুদ্ধে ওই রকম মিথ্যা তথ্য অপপ্রচারের সয়লাব বইবে না, যেটা অন্যরা এনজয় করে আসতেছেন, তখন জনগণ তার নিরপেক্ষ মন মানসিকতা নিয়ে বিষয়গুলো বিবেচনায় নেওয়ার সুযোগ পায়। 5ই আগস্টের এবারকার এই পরিবর্তনের পর থেকে মিডিয়া জগৎ যতটুকু আমাদের কাছে আসছেন বা আমরা যতটুকু যাওয়ার সুযোগ পেয়েছি, মিডিয়া ওয়ার্ল্ড আপনারাই সাক্ষী, একজন গর্বিত সদস্য হিসাবে, যে এর আগে কিন্তু সেই সুযোগটা জামাত ইসলামকে দেওয়া হয়নি। একটা দল তার আদর্শের প্রচার করবে দুভাবে। একটা হলো সে দলীয়ভাবে ফিজিক্যালি করবে, আরেকটা করবে সে মিডিয়ার মাধ্যমে। তো মিডিয়ার এই সুযোগটা থেকে তো আমরা দীর্ঘদিন যুগ যুগ ধরে আমরা বঞ্চিত ছিলাম। এখন আমাদেরকে কথা বলার সুযোগ দেওয়ার জন্য আমরা ধন্যবাদ জানাই মিডিয়া ওয়ার্ল্ডকে, যে তারা এই সুযোগটা সৃষ্টি করে দিচ্ছেন। এখন আমাদের কথা জনগণের কাছে যাবে, অন্যদের কথাও যাচ্ছে। জনগণ তখন সবকিছু বাছ বিচার করতে পারবে, জনগণ তুলনামূলক বিবেচনায় নিতে পারবে যে কার বক্তব্য সঠিক এবং বক্তব্যের সাথে কার আচরণের মিল খুঁজে পাওয়া যায়। তো জামাতে ইসলামী এই দেশেরই মানুষের গড়া সংগঠন এবং আমরা সমাজের সাথে সুখে দুঃখে ভাগাভাগি করেই থাকি। জনগণ আমাদেরকে দেখছে, জনগণ মূল্যায়ন করছে। তার সঠিক রিফ্লেকশনটা হবে ভোটের মাধ্যমে, যদি একটা সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হয়। 14, 18, 24 এই 3 নির্বাচনের অবস্থা তো সবাই জানেন। এমনকি 8 সালের ডিসেম্বরের 29 তারিখ যে নির্বাচনটা হয়েছিল, সেটাও কিন্তু একটা সাজানো পাতানো নির্বাচন ছিল। বলবেন যে তার প্রমাণ কি? তার প্রমাণ অবশ্যই আছে। সেখানে একটা কথা চালু ছিল, সেফ এক্সিট। যারা তখন সরকার চালাচ্ছিলেন তারা জানতেন যে তারা জনগণের উপরে কি অত্যাচার করেছে। তারা এসেছিলেন জনগণকে উদ্ধার করতে, এসে নিজেরাই অত্যাচারীর ভূমিকায় অবতীর্ণ হয়ে গেলেন। যার কারণে তাদের জন্য একটা সেফ এক্সিট দরকার ছিল। তারা বোঝাপড়া করেছিলেন যে কার মাধ্যমে সেই সেফ এক্সিটটা পাবেন। তারা যে সমস্ত কাজ করেছিলেন সবগুলা বৈধ ছিল না, সঙ্গত ছিল না, অনেকগুলা ওভারপ্লে করেছিলেন।
তখন একটা পক্ষ থেকে তারা সেই নিশ্চয়তা পেয়েই তারা বলেছিলেন যে আগের পরে সব গুণ আপনাদের মাপ, আমরা কোনো ব্যাপারে প্রশ্ন তুলব না। এবং পরবর্তীতে বোঝাপড়ার এই সরকার এসে কোনো প্রশ্ন উত্থাপন করেনি, এটাই তার প্রমাণ। এরশাদ সাহেব ছিলেন তাদের পার্টনার, ক্ষমতার পার্টনার, আবার বিরোধী দলে। এটা বিশ্বের মধ্যে একটা বিরল দৃষ্টান্ত আপনার অদ্ভুত গণতন্ত্রের। কার্যত তিনি ছিলেন অধীনস্থ বিরোধী দলের নেতা এবং বিরোধী দলের প্রতিনিধি। তো তিনি সেই সংসদে দাঁড়িয়ে বলেছিলেন আমাদেরকে ভুলে গেলে চলবে না, আমরা শুধু জনগণের ভোটে এখানে আসিনি, আমরা কিভাবে এখানে এসেছি এই কথা যেন আমরা ভুলে না যাই। তো তিনি হাটে হাড়ি ভেঙেই দিয়েছিলেন। তো এইভাবে সেই নির্বাচনটাও যে কতটুকু কি ছিল সেটা জনগণ জানে। সেই এইভাবে যদি আপনি বিবেচনায় নিয়ে আসেন তাহলে ইনশাআল্লাহ আগামীতে আমরা জনগণের যে সমর্থন সহযোগিতা এটার উপরে গভীর আস্থা রাখি এবং আমরা বিশ্বাস করি যে জনগণ সঠিক প্রার্থী এবং দলকেই আগামীতে বাছাই করে দেবে ইনশাআল্লাহ। ডাক্তার শফিকুর রহমান, আপনারা যদি নির্বাচিত হন দেশের জনগণ কেমন থাকবে সেই প্রশ্নে আমি একটু পরে আসব। আমি যেহেতু একজন নারী কর্মী, আমি নারীর স্বাধীনতায় বিশ্বাস করি এবং আমি আপনার বক্তব্য শুনেছি। নারীর স্বাধীনতা নিয়ে আপনি বক্তব্য দিয়েছেন, নারীরা স্বাধীনভাবে কাজ করতে পারবে, নারীরা তাদের পছন্দের পোশাক পরতে পারবে, তারা কর্মক্ষেত্রে ঘরে বাইরে সব জায়গায় নিরাপত্তা পাবে। আপনি এই কথাগুলো বারবার গণমাধ্যমে বলেছেন এবং আপনি গণমাধ্যমের মুখোমুখি হয়েছেন। এই প্রশ্নগুলো বারবার আপনার কাছে এসেছে, তার মানে এই প্রশ্নগুলো আসলেই আতঙ্কিত হবার মতো একটি প্রশ্ন কিংবা আলোচনায় আসার মতো একটা প্রশ্ন। অন্য কোনো দলে কিন্তু এই প্রশ্ন আসেনি, আপনার দলে এসেছে। আমি যদি অতীত ইতিহাস দেখি, বাংলাদেশের শুরু থেকে এখন পর্যন্ত ইসলামী দলগুলোর কথা বলি কিংবা জামায়াতের অবস্থানের কথা বলি, ইসলামী দলগুলোর যে অতীত ইতিহাস, তাদের যে অবস্থান, তাদের যে বক্তব্য, সেটি কিন্তু আসলে আমাদেরকে নারী কর্মীদেরকে খুব একটা স্বস্তি দেয় না। সামনের দিনগুলোতে নারী অধিকার প্রতিষ্ঠার কথা বলছেন আপনি, নারীদের পছন্দের কথা প্রতিষ্ঠার কথা আপনি বলছেন। আসলে আপনি কিভাবে সেটি করবেন কিংবা আসলে আপনি কি সত্যি নিশ্চয়তা দিচ্ছেন যে এটি আসলে কোনো রাজনৈতিক বক্তব্য না, আপনি আক্ষরিক অর্থেই এটি প্রতিষ্ঠা করতে পারবেন? হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। আপনার বক্তব্য শুনে মনে হচ্ছে আপনি শুধু নারী অধিকার চান, আপনি নাগরিক অধিকার চান। না না, আমি আপনাকে শুরুতেই বলেছি আমি বাকিগুলোতেও আসবো, কিন্তু এই বিষয়টি আসলে যেহেতু আলোচনায় এসেছে। থ্যাংক ইউ ভেরি মাচ। আমাকে শেষ করতে দেন। আপনার পাশেই একজন পুরুষ বসে আছেন, তার অধিকারটাও আপনি ফেলে দিলেন। আমরা কিন্তু শুধু নারী অধিকার না, নারী পুরুষের অধিকার আমরা প্রতিষ্ঠিত করতে চাই এবং সম্মান মর্যাদার সাথে ওই ডিগনিটি অ্যান্ড সেফটি আমরা চাই যে সেটা অ্যাসার্ট হোক। আমরা আসলে প্লুটোক্রেসিকে মেরিটোক্রেসির উপরে আমরা তুলে আনতে চাই না। মেরিট যার আছে তার মেরিট অনুযায়ী তিনি নারী হন, পুরুষ হন, সমাজের অবদানে উন্নয়নে তিনি অবদান রাখবেন। এটা তার শুধু দায়িত্ব নয়, এটা তার অধিকার বটে। আমরা সেই দায়িত্ব এবং অধিকারটুকু সেফটি এবং ডিগনিটির সাথে তাদের হাতে তুলে দিব ইনশাআল্লাহ। জামায়াত ইসলামের দলের উচ্চ পর্যায়ে কিংবা নীতি নির্ধারণী পর্যায়ে আমরা কোনো নারী কর্মী দেখি না কেন? নারী পুরুষের সভ্যতা ছাড়া কোথাও কোনো সভ্যতা গড়ে ওঠেনি। সুতরাং আল্লাহ তাআলার সৃষ্টির সূচনা থেকেই শুধু মানুষ নয়, সমস্ত প্রাণী এবং উদ্ভিদ জগতে আল্লাহ তাআলা এই দুইটা জেন্ডার দিয়ে পয়দা করেছেন। অতএব আমরা কোনো জেন্ডারকে অবমূল্যায়ন করার সুযোগ নেই, বরঞ্চ নারীদেরকে আমরা এক ধাপ এগিয়ে রাখি এই কারণে যে মানব সৃষ্টির ইতিহাসে দুইজন মানুষ মাত্র মায়ের পেট ছাড়া দুনিয়া এসেছেন, যাদেরকে আল্লাহ কোনো দুনিয়ার মানুষ পেটে ধারণ করেনি, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। যত জাতি, ধর্ম, গোষ্ঠী, বর্ণ, যত মানুষ আছে সকলেই কিন্তু এরপরে মায়ের পেটেই দুনিয়া এসেছেন। সুতরাং মায়ের জাতিকে আমরা অত্যন্ত মর্যাদার দৃষ্টিতে দেখতে চাই। মায়ের জাতির মর্যাদা কোনোভাবে আপনার প্রশ্ন ছিল কর্মক্ষেত্রে নারীদেরকে আপনারা আমাদের ক্ষেত্রে দেখতে। অবশ্যই আমরা যে সমস্ত প্রতিষ্ঠান গড়ে তুলেছি সেখানে সমান তালে যার যার যোগ্যতা অনুযায়ী নারী এবং পুরুষরা একসাথে কাজ করে যাচ্ছেন। আমি পার্সোনালি এরকম দুই একটা প্রতিষ্ঠানের সাথে আছি। আপনাকে আপনার দেশে আমি ওয়েলকাম করব, আপনি আসেন, সচক্ষে দেখে তারপরে গিয়ে আমার বিরুদ্ধে সুন্দর একটা রিপোর্ট করবেন। আমি আপনাকে ধন্যবাদ জানিয়ে দেবো ইনশাআল্লাহ। এটি অত্যন্ত আশার কথা। অনেকেই মনে করে থাকেন জামাতে ইসলামী রাজনীতিতে আসলে নারীদের অধিকার ক্ষুণ্ণ হবে। ধন্যবাদ আপনাকে। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।